হ্যালো এভরিওয়ান, আমি আইরিন হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস নেব, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র থেকে। আমার শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে। দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আজকে তোমাদের আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার সিলেবাসের মধ্যেও আছে। অষ্টম অধ্যায়ে আছে বিক্রয়, প্রসার ও বিজ্ঞাপন। এই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ অংশ। তোমরা আগেই জেনেছো যে বিপণনের মোট 4টি পি আছে, যার মধ্যে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। এই 4টি গুরুত্বপূর্ণ পি এর সমন্বয়ে কিন্তু বিপণনের কার্যক্রমগুলো পরিচালিত হয়। এর মধ্যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস ছাড়াও যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে প্রমোশন, সেই প্রমোশন অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব, যেখানে বিক্রয়, প্রসার ও বিপণন এই দুইটি বিষয়ের উপর আজকে আলোচনা করা হবে। শব্দ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবে, তাহলে আমি ক্লাস শুরু করে দিব। বিপণনের যে 4টি কৌশল রয়েছে, যে 4টি কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, এর মধ্যে যে প্রচার কার্যক্রম বা প্রমোশন কার্যক্রম, বলা হয় যে প্রচারেই প্রসার। এই শব্দটি কিন্তু আমরা খুব বেশি শুনে থাকি, খুব বেশি আমাদের জানা হয়েছে যে প্রচারেই প্রসার। তাহলে প্রসার কিসের প্রসার? একটা ব্যবসায়ের প্রসারের লক্ষ্যে, ব্যবসায়কে সমৃদ্ধ করার লক্ষ্যে, ব্যবসায়কে ভবিষ্যতে টিকে থাকার লক্ষ্যে ব্যবসায়ের প্রচারের প্রয়োজন আছে। তাহলে এই প্রচার করার জন্য যে কাজটি, যে পিটি নির্ধারণ করা হয়েছে, সেই পিটি হচ্ছে প্রমোশন। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিক্রয়, প্রসার নিয়ে আলোচনা করব আগে। এরপরে যদি আমি সময় পাই, সেক্ষেত্রে আমি বিজ্ঞাপন এর অংশটিও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এই একটি ব্যবসায় করতে গেলে এটি যদি হয়, এটি দুই ধরনের পণ্য বা সেবা নিয়ে ব্যবসায় করতে পারে। পণ্য নিয়ে ব্যবসায় করতে পারে, যেখানে দেখা যায়, ব্যবহার করা যায় এই ধরনের কোনো পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায় হতে পারে, অথবা সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও কিন্তু ব্যবসায় হতে পারে। দুই ক্ষেত্রেই কিন্তু বিক্রয়, প্রসার বা প্রচারের ভূমিকা রয়েছে। একটি ব্যবসায় করতে গেলে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ভোক্তা বা ক্রেতাকে ওই পণ্য বা সেবা সম্পর্কে ঠিকভাবে জ্ঞান না দেই, ঠিকভাবে না জানাই, তাহলে কিন্তু আমার উৎপাদিত পণ্যটি বা আমি যে সেবাটি দিতে ইচ্ছুক, সেই জিনিসগুলো কিন্তু আমার গুদামে পড়ে পড়ে নষ্ট হবে। কাঙ্ক্ষিত ভোক্তার কাছে সময় মতো না পৌঁছালে আমার যে উদ্দেশ্যে আমি ব্যবসা করছি, মূলত ব্যবসায়ের উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা। সেই মুনাফা অর্জন করতে হলে কিন্তু প্রচার, প্রসার এগুলোর প্রয়োজন আছে। তো প্রথমেই আসো আমি বিক্রয়, প্রসার নিয়ে আলোচনা করব। বিক্রয়, প্রসার এই ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ কৌশল, বিপণনের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যেখানে তাৎক্ষণিকভাবে বিক্রয় বৃদ্ধির জন্য যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয়, এখানে হাতিয়ার বলতে তলোয়ার, ছুরি এই ধরনের হাতিয়ার না। এগুলো হচ্ছে বিক্রয়, প্রসারের কৌশল বা বিজ্ঞাপনের বিভিন্ন কৌশল, বিক্রয় বৃদ্ধির বিভিন্ন কৌশল। এই বিক্রয় বৃদ্ধির কৌশল বা হাতিয়ারগুলো যেগুলো তাৎক্ষণিকভাবে বিক্রয় বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বিক্রয়, প্রসার কার্যক্রম বলা হয়। যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়, যে কাজগুলো করা হয়, কী জন্য করা হয়? বিক্রয়কে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করার জন্য। তোমরা এ ধরনের বিভিন্ন প্রসার কার্যক্রমের সাথে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনকে আমরা রিলেট করতে পারি, যেহেতু আমাদের বিজ্ঞাপন, বিপণন, প্রচার এই জিনিসগুলো কিন্তু আমরা খুব জীবন ঘটিত একটি বিষয়, যা আমরা আমাদের আশেপাশেই দেখতে পাই। যেমন আমরা কোনো কিছু কিনতে গেলে দেখা যায় যে একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে, অথবা ডিসকাউন্ট দিচ্ছে, অথবা কোনো কুপন দিচ্ছে।
এই এই কাজগুলো কিন্তু বিক্রয় বৃদ্ধির জন্য একজন উৎপাদনকারী বা বিক্রয় কর্মী করে থাকে, তার বিক্রয়কে তাৎক্ষণিকভাবে বৃদ্ধির জন্য। একটা একটা লটারির আয়োজন করা অথবা কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া, এই ধরনের কাজগুলো কেন করা হয়? যেন তাৎক্ষণিকভাবে তার বিক্রয়টি বৃদ্ধি পায় এবং সে মার্কেটে একটি ভালো অবস্থানে বিক্রয় বৃদ্ধি করার মাধ্যমে মার্কেটে একটি ভালো অবস্থানে পৌঁছাতে পারে। তো বিক্রয় প্রসার সম্পর্কে ফিলিপ কটলার, যার যিনি একজন মার্কেটিং বিশেষজ্ঞ, বিপণন বিশেষজ্ঞ, তিনি বলেছেন একটি পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনা হচ্ছে বিক্রয় প্রসার। অর্থাৎ পণ্যের ক্রয় বিক্রয় যেন বৃদ্ধি পায়, এই কার্যক্রমটি যেন ত্বরান্বিত হয়, তার জন্য দ্রুততার সাথে বৃদ্ধি করার জন্য যে স্বল্পকালীন উদ্দীপনা, যে স্বল্পকালীন পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। মনে রাখতে হবে বিক্রয় প্রসার কার্যক্রমটি অবশ্যই একটি স্বল্পকালীন কার্যক্রম, যেখানে এই কাজটি একেবারে নির্দিষ্ট একটি সময়ের জন্য ডিসকাউন্ট দেওয়া হয় বা নির্দিষ্ট একটি সময়ের জন্য একটি পণ্যের সাথে অন্য একটি পণ্য দেওয়া হয়, অথবা নমুনা দেওয়া যেতে পারে, যে নমুনা পণ্য ব্যবহার করে দেখতে দেওয়া, এটাও একটা বিক্রয় প্রসারের কৌশল। তাহলে যে কটলারের যে সংজ্ঞা থেকে আমরা জানতে পারি কি এটি একটি ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য একটি স্বল্পকালীন উদ্দীপনা হচ্ছে বিক্রয় প্রসার। তাহলে বিক্রয় প্রসার সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করেছি তার মাঝে আমরা যে জিনিসগুলো ফোকাস করেছি সেটি হচ্ছে এটি এক ধরনের প্রসারমূলক কাজ, অর্থাৎ প্রোডাক্টের প্রমোশনের জন্য বা প্রসারের জন্য একটি প্রোডাক্ট হতে পারে অথবা সার্ভিস হতে পারে। প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রমোশনের জন্য বা প্রসারের জন্য আমরা কিন্তু এই বিক্রয় প্রসার কার্যক্রম হাতে নিই। তাহলে এটি কোন ধরনের প্রসারমূলক কাজ? এটি একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক কাজ বা স্বল্পকালীন পদক্ষেপ। কেন এই স্বল্পকালীন পদক্ষেপটি গ্রহণ করা হয়? এই স্বল্পকালীন পদক্ষেপটি গ্রহণ করা হয় তাৎক্ষণিকভাবে বিক্রয় বৃদ্ধির জন্য। আরেকটি বিষয় হচ্ছে অন্যান্য প্রসার হাতিয়ারগুলোর তুলনায় বিক্রয় প্রসার হাতিয়ার অনেক বেশি কার্যকর। এই জিনিসটিও মাথায় রাখতে হবে যে অন্যান্য যে সকল হাতিয়ার আছে, যেমন বিজ্ঞাপন আছে, ব্যক্তিক বিক্রয় আছে, এরপরে প্রচারণা আছে, অন্যান্য যে কোনো জনসংযোগ আছে, প্রত্যক্ষ বিপণন আছে, এই সকল বিক্রয় প্রসারের হাতিয়ার থেকে আমাদের বিক্রয় প্রসার যে হাতিয়ার আজকের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে সবচেয়ে দ্রুত কার্যকরী হাতিয়ার। অর্থাৎ আমরা যদি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করি, সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে বিক্রয় বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিটি অন্যান্য যে হাতিয়ারগুলো আছে, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় অথবা বিক্রয় জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, এই সকল বিক্রয় বৃদ্ধিমূলক কার্যক্রমগুলো থেকে, প্রমোশনাল কাজগুলো থেকে দ্রুত এই বিক্রয় বৃদ্ধি পেয়ে থাকে। এবারে আসো জেনে নেই বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল সম্পর্কে। অর্থাৎ আমরা এতক্ষণ যে আলোচনা করেছি বিক্রয় প্রসার, বিক্রয় বৃদ্ধির কৌশল, এই বিক্রয় বৃদ্ধির কৌশলটি কি কি উপায়ে বিক্রয় বৃদ্ধি করে থাকে, অর্থাৎ কি কি কার্যক্রম গ্রহণ করলে বিক্রয়টি বৃদ্ধি পায়, এটি একটি জানতে হবে। কারণ যখন পরীক্ষায় উদ্দীপক আসে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এখান থেকে দুই একটা কৌশল তোমাদের যে উদ্দীপক থাকবে ওই উদ্দীপকে এই দুই একটি কৌশল তোমাদের সাথে দিয়ে দেওয়া হতে পারে এবং জানতে চাওয়া হতে পারে এটি কি প্রমোশনের কোন ধরনের কৌশল। তাহলে তোমাদের যদি এই কৌশলগুলো জানা থাকে, তোমরা কিন্তু দ্রুত আইডেন্টিফাই করতে পারবে যে এগুলো বিক্রয় প্রসারের কৌশল। তাহলে বিক্রয় প্রসার এর যে কৌশল, এগুলোকে আবার দুই ক্ষেত্রে দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে ভোক্তার প্রসার হাতিয়ার, আর একটি হচ্ছে কারবার প্রসার হাতিয়ার। অর্থাৎ একজন উৎপাদনকারী দুই ধরনের মানুষের জন্য আলাদা আলাদাভাবে দুই ধরনের
প্রসারমূলক হাতিয়ার গ্রহণ করে। এটা কেন করে? উৎপাদনকারী যদি অনেক বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে, সেক্ষেত্রে উৎপাদনকারী কিন্তু নিজে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে পারে না। সেজন্য ওই যে কারবার প্রসার হাতিয়ার তাকে নিতে হয়, অর্থাৎ যাদের মাধ্যমে সে বিক্রি করবে, ডিলার অথবা পাইকারি খুচরা ব্যবসায়ী মাধ্যমে সেই পণ্যটি বিক্রয় করবে, তাহলে সেক্ষেত্রে তার আলাদা বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করতে হয়। আর সে যদি সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু প্রসার হাতিয়ারগুলো আলাদা। তাহলে ভোক্তাদের জন্য যে প্রসারমূলক হাতিয়ারগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রসারমূলক হাতিয়ার, যেটি একটি বিশেষ করে পণ্য যারা উৎপাদন করে, এই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য খুব বেশি দেখা যায়, এটি হচ্ছে নমুনা প্রদান। অর্থাৎ যেই পণ্যটি বিক্রি করতে ইচ্ছুক, বিশেষ করে নতুন পণ্যের ক্ষেত্রে এই নমুনা প্রদানের যে কার্যক্রম, এটি খুব বেশি কার্যকরী এবং নমুনা প্রদান এর কার্যক্রমের মাধ্যমে কিন্তু খুব দ্রুত একটি পণ্যের পরিচিতি লাভ করে। তো নমুনা প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে আমি যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছি, এটি ছোট একটি মোড়কে ছোট একটি প্যাকেট আমরা বিনামূল্যে বিতরণ করতে পারি। ওই বিতরণের উৎপাদনকারীরা বিনামূল্যে বিতরণ করে ছোট একটি প্যাকেটে, স্যাশে হতে পারে অথবা ছোট্ট একটি বক্সের মধ্যে, প্যাকেটের মধ্যে নমুনা হিসেবে প্রদান করা হয়। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশের বাঙালিরা আগে কিন্তু চা খাওয়ার ক্ষেত্রে অভ্যস্ত ছিল না, কিন্তু বিদেশিরা কি করেছে, বাঙালিদেরকে ফ্রি চা খাইয়েছে। প্রথমে ফ্রি চা খাইয়ে চায়ের একটা বাজার তৈরি করেছে এখানে, এবং তারপরে এখন কিন্তু চা একটি অর্থকরী ফসল হিসেবে বাংলাদেশেও উৎপাদন হচ্ছে, যদিও একসময় বাংলাদেশে চায়ের উৎপাদন হতো না। তো এই জিনিসটিকে মানুষের সাথে পরিচিত করিয়ে দেওয়াটাই হচ্ছে মূল কৌশল। তার মাঝে ওই জিনিসটির অভাব তৈরি করা, তার মাঝে ওই জিনিসটির একটি স্যাটিসফ্যাকশন তৈরি করার জন্য যে কাজটি নতুন উদ্যোক্তারা, নতুন উৎপাদনকারীরা করে থাকে, সেটি হচ্ছে নমুনা প্রদান। অর্থাৎ একটি পণ্য নতুন বাজারে এসেছে, তুমি সেই পণ্যটির নমুনা, ছোট একটি নমুনা বিনামূল্যে যদি বিতরণ করা যায়, সেই বিনামূল্যে সেই পণ্যটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু সেই ভোক্তা, সম্ভাব্য ভোক্তা, সেটির ব্যবহার সম্পর্কে জানতে পারে এবং সেই পণ্যটি যদি ভালো মনে করে, তাহলে কিন্তু সে পার্মানেন্ট ক্রেতা হিসেবে আরও বেশি পণ্য ওই কোম্পানি থেকে কিনে থাকে। এই হচ্ছে নমুনা বিতরণ। নমুনা বিতরণ মূলত নতুন কোনো কোম্পানি, যেগুলো উৎপাদনকারী কোম্পানি, তারা কিন্তু নমুনা বিতরণের মাধ্যমে তাদের প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে পারে। দ্বিতীয় যে ভোক্তা প্রসার হাতিয়ার, সেটি হচ্ছে কুপন। কুপন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অনেক সময় দেখা যায় যে পত্রিকা বা ম্যাগাজিনের মধ্যে একটি টোকেন টাইপের কুপন দেয়া থাকে, বিক্রয় কুপন। সেই কুপনটি কেটে যদি প্রোডাক্ট কেনার সময় জমা দেয়, তাহলে দেখা যায় 10% বা 20% ছাড় পাওয়া যায়। আবার কিছু কিছু কুপন আবার ইয়ের মধ্যেই থাকে, পণ্যের প্রোডাক্টের যে প্যাকেট থাকে, পণ্যের যে মোড়ক থাকে, সেই মোড়কের মধ্যেও ডিসকাউন্ট কুপন থাকতে পারে। তাহলে এই ধরনের কুপনের ব্যবস্থার মাধ্যমেও কিন্তু বিক্রয় বৃদ্ধি করা যায়। তাহলে একটি যেমন 1 মাসের জন্য বা 2 মাসের জন্য প্যাকেটের সাথে 10% ছাড়ের একটি কুপন দেওয়া হলো। এই কুপনটির মাধ্যমে কিন্তু সে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে পণ্যটি ক্রয় করতে পারবে। সেক্ষেত্রে বিক্রয় কিন্তু অটোমেটিকই বেড়ে যায়, কারণ মানুষ যদি কমের মধ্যে ভালো জিনিসটি পায় কম দামে, সেটির প্রতি কিন্তু মানুষের আগ্রহ বেড়ে যায়। আরেকটি হচ্ছে নগদ অর্থ ফেরত বা রিবেট। এটিও একটি জনপ্রিয় বিক্রয় প্রসারমূলক পদ্ধতি, যেখানে তোমরা পরিচিত আছো যে ক্যাশব্যাক অফার থাকে বিভিন্ন জায়গায়, যে যেখানে পণ্যটি কিনলে নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় পাওয়া যায় অথবা ক্যাশব্যাক পাওয়া যায়। এখানেও কুপনের ব্যবস্থা হতে পারে, লাকি কুপন হতে পারে, যেখানে স্ক্র্যাচ কার্ড হতে পারে, যেখানে স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করার মাধ্যমে 10% ক্যাশব্যাক বা 50%
ইভেন 100% ক্যাশব্যাক অফারেও কিন্তু অনেক সময় পণ্য বিক্রি করা হয়। এগুলো সাধারণত ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আমরা ক্যাশব্যাক অফারটি দেখে থাকি, যেখানে টিভি, ফ্রিজ অথবা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই পণ্য সাথে নগদ অর্থ ফেরত দেওয়ার যে পদ্ধতিটি সেটি ব্যবহার করে ব্যাপকভাবে বিক্রয় বৃদ্ধি করার সম্ভব। এটি হচ্ছে আরেকটি হচ্ছে প্রাইস প্যাক যে পদ্ধতি, সেটিকে আবার স্যান্ডস অফ ডিলও বলা হয়। তোমরা জানো যে ডলারের সাথে যে পয়সাগুলো থাকে ওগুলোকে স্যান্ড বলা হয়, ওই স্যান্ডস অফ ডিল বলা হয় আমেরিকাতে, কিন্তু বাংলাদেশেও এটি প্রাইস প্যাক বা ভ্যালু প্যাক এই টাইপের নামে আমরা পরিচিত। দেখা যায় যে একটি বড় প্রোডাক্টের সাথে ছোট একটি প্রোডাক্ট ফ্রি দেওয়া হয়, যেমন 500 গ্রামের একটি সাবানের সাথে 100 গ্রামের একটি সাবান ফ্রি দেওয়া হতে পারে, অথবা রিলেটেড প্রোডাক্ট ফ্রি দেওয়া হতে পারে। ধরো একটি টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ ফ্রি দেওয়া হতে পারে, অথবা একটি সাবানের সাথে 2 প্যাকেট শ্যাম্পু ফ্রি দেওয়া হতে পারে। তাহলে এই ধরনের প্রাইস প্যাক পদ্ধতির মাধ্যমেও কিন্তু বিক্রয় প্রসারের ব্যবস্থা করা হয়, যেটিও একটি খুব দ্রুততার সাথে বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে, এবং ক্রেতারা অনেক লুফে নেয় এই অফারগুলো, কারণ একটার সাথে তারা আরেকটা ফ্রি পাচ্ছে, রিলেটেড পণ্য ফ্রি পাচ্ছে, চায়ের সাথে 1 প্যাকেট চিনি ফ্রি পাচ্ছে, তাহলে তার কিন্তু এই সাপ্লিমেন্টারি যে প্রোডাক্টটা সেটি আলাদাভাবে আর কিনতে হচ্ছে না, ওই একই সাথে পেয়ে যাচ্ছে, যার জন্য সে অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে পারে। আরেকটি হচ্ছে প্রিমিয়ামে এই প্রাইস প্যাক পদ্ধতির মতোই, কিন্তু এখানে প্রিমিয়ামে দেখা যায় যে একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এই কৌশলটাকে বলা হয় প্রিমিয়াম। অর্থাৎ আমি যদি একটি টিভি কিনি, 56 ইঞ্চি টিভি কিনি, তাহলে আমি ওভেন কিনতে গেলে আমি 1000 টাকা ছাড় পাবো। এই ধরনের পদ্ধতিকে বলা হয় প্রিমিয়াম। এই যে 1000 টাকা ছাড় দেওয়া হলো, এইখানে 1000 টাকা প্রিমিয়াম, অর্থাৎ একটি পণ্যের সাথে, সচল পণ্যের সাথে একটি অচল পণ্যকে বিক্রয় বৃদ্ধি করার জন্য এই প্রিমিয়াম পদ্ধতির ব্যবহার করা হয়। যেমন আমার একটি পণ্য খুব বেশি চলছে, তাহলে এই পণ্যটি যে ক্রয় করবে সে আরেকটি পণ্য ক্রয় করলে ওই পণ্যটাতে ছাড় পাবে। সুনির্দিষ্ট যে পণ্যটি ক্রয় করছে এটির জন্য তার কোনো ছাড় পাবে না, অথবা কোনো কিছু ফ্রি পাবে না সাথে, কিন্তু এই পণ্যটি কেনার পর যদি একই সাথে আরেকটি পণ্য ক্রয় করে, সেক্ষেত্রে ওই দ্বিতীয় পণ্যটির ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় সেটিকে বলা হয় প্রিমিয়াম। এই প্রিমিয়ামও বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার করা হয়, এটি আমরা ভোগ্য পণ্যের ক্ষেত্রে খুব একটি পাই না। পরবর্তী যে ভোক্তার বিক্রয় প্রসার কৌশল, সেটি হচ্ছে বিজ্ঞাপনী পণ্যটা আমরা খুব চোখে পড়ে আমাদের, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোম্পানির পণ্য কিনছি সেই কোম্পানির লোগো দেওয়া অনেক সময় টি শার্ট, চাবির রিং, অথবা এই ধরনের কোনো কিছু, টি শার্ট, চাবির রিং, কলম, অথবা ক্যালেন্ডার, এই যেখানে ওই নির্দিষ্ট যে কোম্পানিটি আছে, যে কোম্পানির প্রোডাক্টের লোগো দিয়ে আমরা এ ধরনের বিভিন্ন বিজ্ঞাপনী পণ্য গিফট হিসেবে পেতে পারি। তাহলে এইগুলো কিন্তু আমরা খুব সচরাচরই দেখতে পাই, যেগুলো কিন্তু বিক্রয় প্রসারেরই কৌশল। এই মোবাইল কিনতে গেলে মোবাইলের স্যামসাংয়ের লোগো দেয়া ব্যাগ দিতে পারে সাথে, অথবা একটা ব্যাকপ্যাক হতে পারে, অথবা মোবাইলের কাভার হতে পারে, যেগুলো ফ্রি দিচ্ছে সাথে স্যামসাংয়ের লোগো দেওয়া, বা যে কোনো ধরনের পণ্যের সাথে সেই পণ্যের লোগো দেওয়া চাবির রিং, অথবা অন্য কোনো যে কোনো ধরনের পণ্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু বিজ্ঞাপনী পণ্য হিসেবে ক্যালেন্ডার বা ডায়েরি বছরের শুরুতে পেয়ে থাকি, যেগুলো একটি বিক্রয় প্রসারের কৌশল। আরেকটি হচ্ছে পৃষ্ঠপোষক পুরস্কার। এখানে দেখা যায় যে একসাথে অনেক জিনিস কিনলে
আম, একটি বা দুইটি জিনিস ফ্রি দেওয়া হয়। এটি হচ্ছে পৃষ্ঠপোষক পুরস্কার বা এই রিওয়ার্ড বলা হয় একে। অর্থাৎ তুমি যদি একই পণ্য একসাথে 10 পিস কিনো, তাহলে তোমাকে 2 পিস বা 3 পিস ফ্রি দেওয়া হবে। 1 কেস পেপসি কিনলে সাথে তোমাকে দুইটা পেপসির বোতল ফ্রি দেওয়া হবে। এ ধরনের যদি অফার দেওয়া হয়, এগুলোকে বলা হয় পৃষ্ঠপোষক পুরস্কার। আরেকটি হচ্ছে বিক্রয় কেন্দ্র প্রসার। বিক্রয় কেন্দ্র প্রসারটাও তোমরা বিশেষ করে যখন বাণিজ্য মেলায় যাও, তখন দেখতে পাও যে প্রাণের যে দোকানটা থাকে, সেখানে দেখা যায় যে প্রাণ ম্যাঙ্গো জুসের একটা প্যাকের মতোই দোকানটাকে ডেকোরেট করা হয়। এরকম আমরা টুথপেস্টের দোকানে যদি টুথপেস্টের মতো একটা বড় টুথপেস্ট কাঠ দিয়ে বা কার্ডবোর্ড শিট দিয়ে বানিয়ে রাখা হয়, এই ধরনের জিনিসকে বলা হয় ক্রয় কেন্দ্র প্রসার। অর্থাৎ আমার ক্রয় কেন্দ্রটিকে এমনভাবে সাজানো, আমার প্রোডাক্টের আদলে সাজানো, বা আমার প্রোডাক্টের লোগোর আদলে যদি আমি আমার ক্রয় কেন্দ্রটাকে সাজাই, সেক্ষেত্রে এটিও একটি মানুষের নজর কাড়ে এবং মানুষ সেই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়। আরেকটি হচ্ছে প্রতিযোগিতা বা বাজি বা খেলা। এ ধরনেরও অনেক অফার দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, যেখানে প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা থাকে। আমরা ছোটবেলায় দেখতাম যে পেপারে এরকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করা হতো পটেটো ক্র্যাকার্সের পক্ষ থেকে বা অন্য কোনো প্রোডাক্টের পক্ষ থেকে, যেগুলো আমরা লিখে ডাকযোগে পাঠালে অনেক সময় পুরস্কার আসতো। আবার অনেক সময় দেখা যায় যে একটা প্রোডাক্টের পেপসির বোতলের আমরা ছোটবেলায় দেখেছি যে এখনও আছে এই ধরনের অফার, যে পেপসির বোতলের যে ইয়ে থাকতো, এখন তো প্লাস্টিকের বোতল, আগে ছিল এখনও আছে ইয়েগুলো, কাচের বোতলগুলো এখনও আছে, কিন্তু আগে শুধুই কাচের বোতল ছিল। তো কাচের বোতলের ক্যাপের ভিতরে এই পেপসি লেখাগুলো যে মিলাতে পারতো, তাকে একটা পুরস্কার দেওয়া হতো। অথবা কোয়ালিটি আইসক্রিম অথবা ইগলু আইসক্রিমের কাঠির মধ্যে এক একটা অক্ষর লেখা থাকতো, এবং এই সবগুলো অক্ষর দিয়ে যদি আমি ইগলু লেখা বা কোয়ালিটি লেখাটা মিলিয়ে দিতে পারতাম এই কাঠিগুলো, তাহলে আমাকে সেই কোম্পানি থেকে গিফট দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন ধরনের অফার থাকতো। এই খেলাগুলো কিন্তু মজার ছিল। দেখা যেত যে সবগুলো মিলে কিন্তু একটা বা দুইটা লেটার মিলছে না, যার জন্য ওই অনেকেই পুরস্কার পাচ্ছে না। এই ধরনের ক্ষোভও কিন্তু মানুষের মধ্যে দেখা যেত। তো এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমেও কিন্তু বিক্রয় প্রসারকে জমজমাট করা যায়। মানুষ এই ধরনের প্রতিযোগিতা পছন্দ করে। আর সবচেয়ে জনপ্রিয় যে বিক্রয় প্রসার কার্যক্রম, সেটি হচ্ছে মূল্য ছাড়। মূল্য ছাড় আমরা কিন্তু খুব বেশি দেখতে পাই, যেখানে আপ টু 50%, আপ টু 70% ডিসকাউন্টে পণ্য ক্রয়ের কিন্তু ব্যবস্থা করে বিভিন্ন অর্গানাইজেশনগুলো, যার মাধ্যমে খুব সহজেই আমরা অল্প খরচে এই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারি, যার কারণে ক্রেতা বা ভোক্তারা কিন্তু এই ধরনের মূল্য ছাড়ের যে বিক্রয় প্রসার কার্যক্রম, এটির প্রতি খুব ঝুঁকে। তাহলে এই যে ভোক্তা প্রসার হাতিয়ারগুলো আলোচনা করেছি এখন পর্যন্ত, তার মধ্যে নমুনা প্রদান, কুপন, নগদ অর্থ ফেরত, প্রাইস প্যাক, প্রিমিয়াম, বিজ্ঞাপনী পণ্য, পৃষ্ঠপোষক পুরস্কার, ক্রয়কেন্দ্র প্রসার, প্রতিযোগিতা, মূল্য ছাড়, এই জিনিসগুলো, এই 10টা বিক্রয় হাতিয়ার হচ্ছে ভোক্তা প্রসার হাতিয়ার, যেগুলো ভোক্তার কাছে পণ্যকে দ্রুততার সাথে বিক্রয়ের জন্য একজন উৎপাদনকারী কর্তৃক গ্রহণ করা হয়। পরবর্তী যে হাতিয়ারগুলো আমি আলোচনা করব এখন, সেটি হচ্ছে কারবার প্রসার হাতিয়ার। অর্থাৎ একজন ভোক্তা, একজন উৎপাদনকারী যখন তার মিডলম্যান যারা থাকে, যারা ভোক্তাদের কাছে পণ্য সরাসরি পৌঁছানোতে সহায়তা করে, যে বিভিন্ন ডিলার হতে পারে, এজেন্ট হতে পারে, অথবা কোনো পাইকারি ব্যবসায়ী বা খুচরা, তাদের জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের
তাদের মাধ্যমে বিক্রয়টি বৃদ্ধি করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব, যেগুলোকে বলা হয় কারবার প্রসার হাতিয়ার। কারবার প্রসার হাতিয়ারের মধ্যে প্রথমেই রয়েছে বাট্টা। বাট্টাকে বিভিন্ন নামে প্রকাশ করা যায়, যেমন প্রাইস অফ ইনভয়েস, অফ লিস্টও বলা হয়ে থাকে। এটি যে কোনো নামেই হতে পারে। বাট্টার আরেকটি হচ্ছে ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট বা মূল্য ছাড় বা প্রাইস রিডাকশন আমরা কিন্তু ভোক্তা প্রসার হাতিয়ারেও দেখেছি। একইভাবে কারবার প্রসার হাতিয়ারেও কিন্তু বাট্টার প্রচলন রয়েছে, যেখানে 10% বা 20% ছাড়ে পাইকাররা বা খুচরা ব্যবসায়ীরা চাইলে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি একসাথে অনেকগুলো জমা করে তাদের যে নির্ধারিত ভোক্তার কাছে বিক্রয় করতে পারে। আরেকটি হচ্ছে ভাতা। ভাতার ক্ষেত্রে দেখা যায় যে প্রদর্শনী ভাতা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে তার পণ্যটি যদি সামনের সারিতে রাখা হয়, দোকানের সামনের সারিতে রাখা হয়, সেক্ষেত্রে তাকে প্রদর্শনীর একটি ভাতা দেওয়া হয় সুনির্দিষ্ট হারে। এই ভাতাও কিন্তু এই যে যারা কারবারি সম্প্রসারণে সহায়তা করে তাদের জন্য খুব দ্রুততার সাথে বিক্রয় বৃদ্ধিতে কাজ করে। অর্থাৎ আমি যদি ভাতা পাই, একটা নির্দিষ্ট কোম্পানির ভাতা পাই, তাহলে ওই কোম্পানির নির্ধারিত পণ্যটি কিন্তু আমি আমার সামনের সারিতে রাখবো, যাতে ভোক্তারা এসেই সেই পণ্যটি চোখে পড়ে এবং সেই পণ্যটি তার জন্য সংগ্রহ করতে পারে, সেই জিনিস দেখা হয়। আরেকটি হচ্ছে বিনামূল্যে পণ্য। এটি নমুনা পণ্যের মতোই, কিন্তু বিনামূল্যে পণ্যটি যে কোনো সময় দেওয়া যায়। আমরা আলোচনা করেছি নমুনা পণ্যটি দেওয়া হয় একেবারে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু বিনামূল্যে পণ্য এটি যারা কারবার সম্প্রসারণে সহায়তা করে, মিডলম্যান হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে, অথবা উৎপাদনকারী পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর পর্যন্ত যারা আছে তাদেরকে দেওয়া হয়, যে একসাথে অনেক পণ্য কিনলে তাদেরকে বিনামূল্যে আরও কিছু পণ্য দেওয়া হয় বিক্রির জন্য। আরেকটি হচ্ছে নগদ অর্থ প্রদান। এখানে পণ্য বিক্রি করে দিলে তাদেরকে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা যেতে পারে। আরেকটি হচ্ছে বিশেষ বিজ্ঞাপনী পণ্য। এখানে বিভিন্ন ধরনের কোম্পানির লোগো দেওয়া যে জিনিসগুলো, ব্যাগ হতে পারে, চাবির রিং হতে পারে, ক্যালেন্ডার হতে পারে, এই ধরনের বিজ্ঞাপনী পণ্য ক্রয় করলে তাদেরকে দেওয়া হয়। ডিনার সেট হতে পারে, কোম্পানির লোগো দেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনী পণ্য তাদেরকে দেওয়া হয়, যাতে তারা সেই পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টাটি করে থাকে। তাহলে এই 4টি হাতিয়ার হচ্ছে, 5টি আলোচনা করেছি: বাট্টা, ভাতা, বিনামূল্যে পণ্য, অর্থ প্রদান এবং বিশেষ বিজ্ঞাপনী পণ্য। এই জিনিসগুলো কিন্তু একটি প্রতিষ্ঠানের যারা কারবার সম্প্রসারণে আছে তাদের জন্য খুব দ্রুততার সাথে কাজ করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেড শো অথবা বিক্রয় প্রতিযোগিতার মাধ্যমেও কিন্তু বিক্রয় প্রসার কার্যক্রমকে জনপ্রিয় করা যায়, যার মাধ্যমে খুব দ্রুততার সাথে বিক্রয় বৃদ্ধি করা যায়। এবার আসো, এই যে বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ারগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কেন দরকার, আসলে কেন গুরুত্বপূর্ণ, এদের যথার্থতা কি, সেই বিষয়টি সম্পর্কে জানবো, যে কেন আমরা এই বিক্রয় প্রসার করব, কেন ছাড় দিব, কম মূল্যে কেন পণ্য দিব, অথবা কেন গিফট দিব। এই জিনিসগুলো আরেকটু ডিটেলসে আমাদের জানা প্রয়োজন, যাতে আমরা যথার্থতা বিশ্লেষণ করার জন্য যদি আমাদের প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। প্রথমে হচ্ছে বিক্রয় প্রসার, অর্থাৎ বিক্রয় প্রসারের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে আমরা সকল ধরনের বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করে থাকি। কোনো সময় যদি দেখা যায় যে আমার চেয়ে আমার প্রতিযোগীর পণ্যটি বেশি বিক্রয় হচ্ছে, কিন্তু আমার
বিক্রয় দিন দিন কমে যাচ্ছে, উৎপাদনকারী হিসেবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতি থেকে আমাকে উঠে আসতে হলে আমার কিন্তু এই বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমার বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে। কারণ ব্যবসায়ের মূল উদ্দেশ্যই থাকে, বিপণনের মূল উদ্দেশ্যই থাকে বিক্রয় বৃদ্ধি করা, ক্রেতাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করার মাধ্যমে ক্রেতাদেরকে ক্রেতা ভ্যালু তৈরি করা। এই ক্রেতা ভ্যালু তৈরি করতে হলে ক্রেতাদেরকে মাঝে মধ্যে বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আরেকটি হচ্ছে যাচাই ও উদ্বুদ্ধকরণ। এই যাচাই উদ্বুদ্ধকরণের যে কাজটি করা হয় সেটি হচ্ছে নমুনা প্রদানের মাধ্যমে করা হয়। তুমি এই একটি পণ্য ভালো কি মন্দ তোমাকে যদি ফ্রি স্যাম্পল দেওয়া হয় তাহলে কিন্তু ওই ফ্রি স্যাম্পলটি তুমি ব্যবহার করে বা খাবার জিনিস হলে খেয়ে সেই জিনিসটি সম্পর্কে গুণগত মান সম্পর্কে যাচাই করে তুমি সেই জিনিসটি কেনার জন্য উদ্বুদ্ধ হবে। এই কাজটি করার জন্য কিন্তু বিক্রয় প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটি হচ্ছে নতুন পণ্য পরিচিত করার জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। মার্কেটে একেবারেই তোমার পণ্যটি তুমি উৎপাদনকারী হিসেবে একটি নতুন পণ্য তুমি দিয়েছো, তাহলে ওই নতুন পণ্যটি কাস্টমারদেরকে পরিচিত করার জন্য কিন্তু বিক্রয় প্রসারমূলক কার্যক্রমগুলো খুব কাজে দেয়, যেখানে 10% 20% ছাড়ে পণ্যটি পেয়ে যায়, অথবা নমুনা পণ্য পায়, অথবা সম্পূরক গিফট হিসেবে কিছু পণ্য পাওয়া যায়, নগদ ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু নতুন পণ্য খুব দ্রুততার সাথে পরিচিতি পাবে মার্কেটে। নতুন ক্রেতা আকর্ষণ করার জন্য কিন্তু বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। আমার পুরনো যে ক্রেতারা আছে তারা তো আমার পণ্য কিনবেই, পাশাপাশি একজন মার্কেটিং ম্যানেজারের উদ্দেশ্যই থাকে নতুন কাস্টমার তৈরি করা, যারা প্রোডাক্টের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন কাস্টমার, লয়াল কাস্টমার তৈরি করাও কিন্তু বিক্রয় প্রসারমূলক কার্যক্রমের উদ্দেশ্য, এবং এর মাধ্যমে কিন্তু খুব দ্রুততার সাথে নতুন যে ক্রেতা আছে নতুন ক্রেতার তৈরি হয়। আরেকটি হচ্ছে পুনর্বিক্রেতার ক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করেছি, পুনর্বিক্রেতার ইনভেন্টরি বৃদ্ধিতে অথবা সেলফে অধিক স্থান দখলে বিক্রয় বৃদ্ধির যে কার্যক্রম সেগুলো কাজে দেয়। অর্থাৎ আমার যে পণ্যটি, সেই পণ্যটি একজন বিক্রেতা, খুচরা বিক্রেতা তার সেলফের সামনের দিকে দিবে, যাতে ভোক্তারা খুব সহজেই দৃষ্টি আকর্ষিত হয় এমন একটি স্থানে রাখবে। তার জন্য কিন্তু বিক্রয় বৃদ্ধিমূলক কার্যক্রমগুলো, কারবার বৃদ্ধিমূলক কার্যক্রমগুলো ইন্ট্রোডিউস করতে হবে। তা না হলে সেটি একটি কোনায় পড়ে থাকলে কাস্টমারদের নজরে আসবে না এবং সেই পণ্যটি চাইবে না। তোমরা খেয়াল করবে যে নর্মাল দোকানের চেয়ে আমরা ডিপার্টমেন্টাল স্টোরে গেলে কিন্তু কেনাকাটা একটু বেশি করা হয়, কারণ চোখের সামনে দেখলে এই জিনিসটির অভাব তৈরি হয় আমাদের মধ্যে, এবং চোখের সামনে দেখে আমরা সেই পণ্যটি আমরা মনে করি যে এটি আমার লাগবে, নিয়ে আসি। এজন্য চোখের সামনে রাখার কৌশল হিসেবে বিক্রয় প্রসার কৌশল যদি, কারবার প্রসার কৌশল যদি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে পুনর্বিক্রেতারাও কিন্তু তার সেই পণ্যটি ভোক্তার চোখের সামনে রাখার একটি ব্যবস্থা করে দেয়। আরেকটি হচ্ছে বিক্রয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিক্রয় বৃদ্ধি প্রসার করা হয়। বিক্রয় কর্মীদেরকে নগদ অর্থ দেওয়া হয় অথবা বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়। এগুলোর মাধ্যমে কিন্তু বিক্রয় কর্মীরা ওই সংশ্লিষ্ট পণ্যটি বিক্রয়ে অনেক বেশি উদ্বুদ্ধ হয়। আরেকটি বিষয় হচ্ছে চাহিদা ও যোগানে ভারসাম্য রক্ষা করার জন্য বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করা হয়। অনেক সময় দেখা যায় যে পণ্য অবিক্রিত থেকে যোগান বেড়ে যায়, সেই অবিক্রিত পণ্যটিকে মার্কেটে চালিয়ে দেওয়া, বিক্রয় করার জন্য এবং চাহিদা বৃদ্ধি করার জন্য বিক্রয় প্রসারমূলক যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো গ্রহণ করলে চাহিদা এবং যোগানে একটি ভারসাম্য তৈরি হয়, কারণ তখন তাৎক্ষণিকভাবেই কিন্তু বিক্রয়টি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার মাধ্যমে সহজেই প্রতিযোগিতা মোকাবেলা করা যায়।
যাতে প্রতিযোগীর পণ্যের চেয়ে তোমার পণ্যটি খুব দ্রুততার সাথে মার্কেটে বিক্রয় হয়। আরেকটি হচ্ছে ব্র্যান্ডের প্রতি আনুগত্য তৈরি করার জন্য অনেক সময় ফ্রি অফার দিতে হয়। তোমার যে ব্র্যান্ডটি আছে সেই ব্র্যান্ডটিকে নিয়ে টিকে থাকতে হলে অথবা কাস্টমারদের আনুগত্য পাওয়ার জন্য তোমার বিভিন্ন ধরনের বিক্রয় বৃদ্ধির যে বিক্রয় প্রসারের যে কৌশলগুলো সেই কৌশলগুলো গ্রহণ করলে কাস্টমাররা কিন্তু স্যাটিসফাইড হয় এবং সেই পণ্যটি বারবার কেনার প্রতি আগ্রহী হয় এবং সেই একই ধরনের একই কোম্পানির অন্যান্য প্রোডাক্ট তৈরিতেও কিন্তু তারা প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও তারা উদ্বুদ্ধ হয়। এই ছিল বিক্রয় প্রসার সম্পর্কে আজকের আলোচনা। এইখান থেকে তোমাদের যে পরীক্ষা হবে প্রি টেস্টে প্রশ্ন থাকতে পারে এবং ফাইনালে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিজ্ঞাপন এবং প্রমোশনের একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বিক্রয় প্রসার। এই বিষয়টি তোমাদের সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন কৌশলগুলো যে আলোচনা করেছি আমি, নমুনা কুপন, নগদ অর্থ ফেরত অথবা ডিসকাউন্ট, প্রাইস প্যাক, বিজ্ঞাপনী পণ্য, এই প্রত্যেকটা বিষয়ে তোমাদের যদি পুঙ্খানুপুঙ্খ আইডিয়া না থাকে তাহলে কিন্তু তোমরা সেই উদ্দীপক থেকে প্রশ্নটি কোন জায়গা থেকে প্রশ্নটি হয়েছে সেটি আইডেন্টিফাই করতে পারবে না এবং সঠিকভাবে উত্তরও করতে পারবে না। যার জন্য এই বিষয়টি আজকে আলোচনা করে দিলাম। আগামী ক্লাসে আমরা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব, যেটি একটি গুরুত্বপূর্ণ বিক্রয় বৃদ্ধির একটি কৌশল। এই বিজ্ঞাপনও আমাদের আরেকটি সম্পূর্ণ ক্লাস লাগবে, সেজন্য আজকে আর এই বিষয়টি নিয়ে আর আজকে ক্লাসে কভার করা যাবে না। পরবর্তী ক্লাসে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব, যে তোমাদের খুবই পরিচিত বিজ্ঞাপন শব্দটি, কিন্তু মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে, ব্যবসায়ের স্টুডেন্ট হিসেবে বিজ্ঞাপন সম্পর্কে আমাদের প্রাথমিক যে ধারণা আছে তা নিয়ে আমাদের জানলে হবে না, আমাদের কিন্তু আরও গভীরভাবে জানতে হবে কিভাবে বিজ্ঞাপন করা যায়, কি এর গুরুত্বগুলো কি, বিজ্ঞাপনের হাতিয়ারগুলো কি কি, একজন বিক্রয়কর্মীর গুণাবলী কি কি হওয়া উচিত, এই সকল কিছু আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো এইটুকু পর্যন্তই থাক। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং পাশাপাশি যে পড়াশোনার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে নিয়োজিত রাখো। ধন্যবাদ সবাইকে।